চুমুকে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বৈজ্ঞানিক কর্মকর্তা বাংলাদেশের প্রধান ডক্টর মোহাম্মদ আল মামুন। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? আমি ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে আজ জাতীয় পাট দিবস। এই দিবসের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে আপনার কাছে জানতে চাই। বাংলাদেশে প্রতি বছর 6 মার্চ রাষ্ট্রীয়ভাবে পাট দিবস পালন করা হচ্ছে। 2016 সাল থেকে এই দিবসটি পালন করা হচ্ছে। পাটের সোনালী আঁশের পুনরুজ্জীবন, পাটের বহুমুখী ব্যবহার বৃদ্ধি এবং দেশীয় ও বৈশ্বিক চাহিদা বৃদ্ধি করার লক্ষ্যে এই দিবসটি পালন করা হয়ে থাকে। এই দিবসটি আমরা নানা আয়োজনের সাথে সাথে যদি আমরা এটা আন্তর্জাতিক ব্র্যান্ড লঞ্চপ্যাড এবং প্রতিযোগিতামূলক মেলাতে পরিণত করতে পারি, সেটাই আমাদের এই দিবসের সার্থকতা হবে। পরিবেশ বান্ধব অর্থনীতিতে পাটের আসলে ভবিষ্যৎ ভূমিকাটা কিভাবে থাকবে? বর্তমান বিশ্বে পরিবেশ বান্ধব, বায়োডিগ্রেডেবল এবং টেকসই পণ্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে এবং আমেরিকা এবং উত্তর আমেরিকা এবং আফ্রিকাতে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং সেই প্রেক্ষাপটে পাটের গুরুত্ব অনেক বেশি। বিশেষ করে বর্তমান বিশ্বে 50,000 কোটি পাটের ব্যাগের চাহিদা রয়েছে। আর যেসব দেশেই স্বল্প মূল্যে পাট পণ্য উৎপাদন করা হয় তার মধ্যে বাংলাদেশ অন্যতম। আচ্ছা, পাট শিল্পের আমরা আসলে কর্মসংস্থানের যে অবদান সেটা তো অনেক ক্ষেত্রে দেখতে পারি, গ্রামীণ ক্ষেত্রে এটা কেমন? পাট শিল্পে প্রায় 1 লক্ষ পাট চাষি সরাসরি পাট চাষের সাথে সম্পৃক্ত। এছাড়াও পাটের রশি, বস্তা এবং ক্ষুদ্র কুটির শিল্পে হাজার হাজার শ্রমিক নিয়োজিত থাকেন। তো নারী কর্মসংস্থান, গ্রামীণ নারী কর্মসংস্থান, তাদেরকে যদি উন্নত ট্রেনিং প্রশিক্ষণ দেওয়া হয় এবং পাটের বৈচিত্র্যতা যদি ব্যবহারের বৈচিত্র্যতা নিয়ে আসা যায়, তাহলে সেটা অবশ্যই গ্রামীণ নারীদের অর্থনৈতিক উন্নয়নের একটি চালিকা শক্তি হিসেবে কাজ করবে। আচ্ছা, এই ক্ষেত্রে জাতীয় পাট দিবস পালন করাটা কতটা গুরুত্বপূর্ণ? জাতীয় পাট দিবসের মাধ্যমে আসলে আমরা এটাই বুঝতে পারতেছি যে আসলে এই দিবসটা যে আমাদের গুরুত্বপূর্ণ, কারণ বিশেষ করে রাষ্ট্রীয়ভাবে কিন্তু অনেকগুলো কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। পাট নীতি, পাট আইন 2017, সাথে চারুকল আইন এবং সর্বশেষ যে আমাদের পাটের বহুমুখী ব্যবহার করা, এটা নিশ্চিত করার জন্য আসলে পাট দিবসটা আমাদের জন্য আসলেই গুরুত্বপূর্ণ। আচ্ছা, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের পাট খাতে অবদানটা কতটুকু? বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি 57টি পাট এবং পাট জাতীয় ফসলের জাত উদ্ভাবন করেছে। সেই সাথে পাটের কৃষি ও কারিগরি গবেষণায় 292টি প্রযুক্তি উদ্ভাবন করেছে। এই প্রযুক্তিগুলো ইতিপূর্বে দেখা গেল যে প্রযুক্তিগুলো বিভিন্ন প্রতিষ্ঠানে সমঝোতা চুক্তির মাধ্যমে প্রায় 300টি প্রযুক্তি হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আমাদের পাট গবেষণার বিভিন্ন যে পাটের জিনোম সিকোয়েন্স যে আবিষ্কার করা হয়েছে, সেই পরীক্ষণ কাজে লাগিয়ে রবিয়াক জাতটি বর্তমানে মাঠে, যেটি আমাদের পূর্বতন জাত থেকে প্রায় 15 থেকে 20% ফলন বেশি পাওয়া যায়। এছাড়াও আমাদের আরেকটি নতুন পাটের জাত রবি 2, এটি গবেষণা কার্য মানে জাত হিসেবে অবমুক্তকরণের কার্যক্রম এই মুহূর্তে চলমান রয়েছে। আমরা যদি দেখি যে স্বাধীনতা পরবর্তী 1970-71 সনে তখন 9,10,000 হেক্টর জমিতে প্রায় আমাদের ওই সময় পাট উৎপাদন হতো 68 লক্ষ বেল। বাট গত 2024-25 অর্থ বছরে 68 লক্ষ হেক্টর জমিতে পাট উৎপন্ন হয়েছে প্রায় 75 লক্ষ বেল। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের জমিটা কমে যাচ্ছে। আমরা কিন্তু যেখানে আমাদের জমি ছিল 9,10,000 হেক্টর, সেখানে আমরা এখন জমি পাচ্ছি 7 লক্ষ হেক্টর। এই জমি কমে গেলে আমাদের উৎপাদন বাড়ছে। এটার পিছনে কিন্তু আমাদের পাট গবেষণার যে নিত্য নতুন প্রযুক্তি আসছেন এবং আমাদের যে আমরা জাত বের করছি, এগুলো কিন্তু এটার জন্য অনেকাংশে উৎপাদন বেড়ে যাচ্ছে। সেই সাথে সরকারের সদিচ্ছা, কারণ সরকারের যে সম্প্রসারণ কর্মকর্তা আছেন তারা কিন্তু এটা নিয়ে প্রচুর দেখভাল করছেন, এটা নিয়ে কাজ করছেন। আচ্ছা, এই ক্ষেত্রে পাট থেকে উচ্চ মূল্য পণ্য উৎপাদনের সম্ভাবনা কতটুকু রয়েছে? পাট থেকে আসলে আমরা যদি এটাকে বায়োডিগ্রেডেবল পণ্য হিসেবে, বিশেষ করে আমরা যদি কম্পোজিট পণ্য, বায়োকম্পোজিট ইন্ডাস্ট্রিতে এটা ইউজ করতে পারি, সেই হিসেবে কিন্তু আমরা এটা উচ্চ মূল্যের পণ্য। কারণ বিশেষ করে আমরা যেই এখন পাট রপ্তানি করা হচ্ছে, তার যদি আমরা বহুমুখী পাট পণ্য রপ্তানি করতে পারি, তাহলে কিন্তু আমরা এর চেয়ে 30 গুণ লাভবান হতে পারবো। এবং এই যেটা দেখা গেলো যে এই বছরই পাট পণ্য রপ্তানি করে 82 লক্ষ ডলার, যেটা বাংলাদেশি প্রায় 1 বিলিয়ন টাকা বাংলাদেশ এখান থেকে আয় করেছে।
আচ্ছা, ফরিদপুরের যে পাটের যে জিআই স্বীকৃতি কি শুধু মর্যাদা নাকি অর্থনৈতিক শক্তির নতুন দ্বার হিসেবেও বিবেচনা করা যাবে? 2025 সালের 28শে আগস্ট 60তম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেল ফরিদপুরের পাট। আসলে ফরিদপুরের পাট লম্বা, মসৃণ এবং এটার যে দীর্ঘদিন যাবৎ এর যে দেশব্যাপী যে সুনাম রয়েছেন সেটার ক্ষেত্রে এটাকে এই স্বীকৃতি অর্জন করছে এবং এই স্বীকৃতির মাধ্যমে আসলে কৃষকের পাটের দাম বৃদ্ধি পাবে এবং ফরিদপুরের পাটের একটা ব্র্যান্ডিং তৈরি হলো। পাট ও পাটজাত ফসল যেগুলো রয়েছে সেটা ছাড়া আসলে আঁশ ছাড়াও আর কি কি পণ্য উৎপাদন করা সম্ভব? পাট পাতা তো আমরা সারা দেশেই চলছে, এটা আমরা সারা দেশেই মার্কেটে কিন্তু পাট পাতা দেখতে পাচ্ছি যে এটা সারা সারা মানুষ একটা বিশেষ পাতা হিসেবেই এটাকে গ্রহণ করে থাকে। এছাড়াও পাটের বীজ এটা একটা এখন কিন্তু বর্তমানে ক্যানাপ বীজ, বিশেষ করে কিশোরগঞ্জ, ময়মনসিংহ এই এলাকাতে ক্যানাপ বীজের চাষ করা হচ্ছে, সেখান থেকে কৃষক বেশ লাভবান হচ্ছে, কারণ 1 কেজি বীজ প্রায় 500 টাকা বিক্রি হয় যে যখন আমাদের সিজন হয় তখন। এর ছাড়া পাট থেকে যে মেস্তা, আমাদের যে সবজি মেস্তা আছে, সবজি মেস্তা যেটা আমাদের চুকুর হিসেবে সারা দেশে পরিচিত, সেটা থেকে জ্যাম, জেলি, আচার ইত্যাদি তৈরি করা হচ্ছে এবং এগুলো রঞ্জক পদার্থ হিসেবে ব্যবহার করা হয় এবং এখান থেকে আপনার পানীয় তৈরি করা যায়। কিভাবে পানীয় তৈরি করা যায়? এটা এই আপনার আমরা যেটা আমরা প্রক্রিয়াজাত করে আমরা যে চুকুর আছে, চুকুর থেকে কিন্তু আপনার প্রায় শুনে থাকেন যে বাজারে আপনার রোজেলা, তাই না, রোজেলা, তাহলে এটা আপনার চুকুর যে পট থাকে, যেটা আপনার এই পটগুলো শুকিয়ে তবে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এখান থেকে আপনার এগুলো পরবর্তীতে জ্যাম, জেলি, আচার এবং পানীয়তে ব্যবহার করা যায়। আচ্ছা, রোজেলাটির কথা বলছিলেন, সেটার তো এখন ব্যাপক সাড়া এবং সকলে এটা আসলে পান করে থাকেন রোজেলাটিটা। এক্ষেত্রে এটার আসলে গুণাবলী কি কি রয়েছে? রোজেলাটির এত চাহিদা কেন? এটা আসলে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং ভিটামিন সি ভরপুর, তো বিশেষ করে যারা আপনার ডায়েট কনসাস যারা আছে তারা কিন্তু এটাকে বেশি পছন্দ করছেন এবং এটা আসলে ঔষধি গুণ সমৃদ্ধ দেখে এটা এত চাহিদা সারা দেশব্যাপী। গবেষণা প্রতিষ্ঠান ও শিল্প খাতের মধ্যে আসলে সমন্বয় কতটা কার্যকর? গবেষণা প্রতিষ্ঠান হিসেবে আমরা যে জাত এবং প্রযুক্তিগুলো উদ্ভাবন করছি সেগুলো পুরোটাই কিন্তু শিল্পে ব্যবহার করা যাচ্ছে না। এর মধ্যে একটু সমন্বয়ের অভাব আছে, যেহেতু আমরা বলতে চাচ্ছি যে বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং শিল্পের মধ্যে এই সমন্বয়টা খুবই দরকার। এই সমন্বয় হলে, কারণ আমাদের এখন যেটা পাট পণ্য বা আমরা যে কাঁচা পাট যেটা, এখান থেকে আমাদের আসলে জিও টেক্সটাইল এবং বহুমুখী বায়ো কম্পোজিট শিল্পের দিকে অগ্রগামী হওয়া দরকার, তাহলে আমরা কিন্তু এটা আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে পারবো। আন্তর্জাতিক বাজারে যে চাহিদা সেটা আরো বাড়ানোর জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? এটার জন্য আসলে আমাদের যে বিপণন সিস্টেমটা, ডিজিটাল বিপণন সিস্টেম, এটা একটা হতে পারে। এর সাথে আপনার ডিজিটাল মার্কেটিং আর ডাটাবেস তৈরি করতে হবে, যে ডাটাবেস তৈরি করলে কিন্তু ইজিলি বায়াররা আমাদের এই যে পণ্যগুলো এগুলো কিন্তু তারা করতে পারবে। এবং আন্তর্জাতিক বাজারে যেটা বিশেষ করে যেটা দরকার সেটা হলো সার্টিফিকেশন, পরিবেশগত সার্টিফিকেশন ছাড়া কিন্তু আন্তর্জাতিক বাজারে তারা এই পণ্যগুলো নিতে চাচ্ছেন না। সেই হিসেবে আমাদের যে উদ্যোক্তা যারা আছেন বা যারা রপ্তানিকারক আছেন তারা কিন্তু এই ক্ষেত্রে খরচ করতে চাচ্ছেন না, যে সার্টিফিকেশন নেওয়ার জন্য যে অতিরিক্ত খরচটা, এটাকে তারা খরচ মনে করতেছে, কিন্তু এটাকে আসলে বিনিয়োগ হিসেবে ধরলে কিন্তু আমরা এখান থেকে আগাতে পারবো এবং এখান থেকে আমরা উচ্চ মূল্যে এই পণ্যগুলো আমরা যখনই আমরা এখান থেকে করছি উচ্চ মূল্য পেতে পারবো এখান থেকে। আপনি উদ্যোক্তাদের কথা বলছিলেন, নতুন যারা এখন এই সেক্টরে কাজ করছে তাদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ আছে কিনা? আমার মনে হচ্ছে যে সম্ভাবনাময় একটি খাত পাট খাত, কারণ বাংলাদেশ ইতিমধ্যে 282টি পাট পণ্য উৎপাদন করছে এবং এগুলো কিন্তু আপনার এই মেলাতে যারা যাবেন আজকে আপনারা কিন্তু মেলাতে দেখতে পাবেন, কারণ যে মেলাই হচ্ছে ঢাকার বিভিন্ন জায়গাতে বা সারা বাংলাদেশব্যাপী মেলা হচ্ছে, তা আপনারা এই জিনিসগুলো দেখে উদ্বুদ্ধ হচ্ছে। প্রতিনিয়ত কিন্তু আমরা বিভিন্ন রকম প্রশিক্ষণ দিচ্ছি বা যে জুট ডাইভার্সিফিকেশন সেন্টার যেটা আছে তারাও কিন্তু প্রশিক্ষণ দিচ্ছেন উদ্যোক্তাদের, এবং এটার মধ্যে আমি মনে করি যে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তারা এখানে বিভিন্ন রকম পাট পণ্য তৈরি করতে পারে। সাথে সাথে আমাদের যে রোজেলাটি, এখানেও কিন্তু রংপুর এই অঞ্চলে তারা কিন্তু ব্যাপক চাষিদের সাড়া পাওয়া যাচ্ছে, যারা এই পাট থেকে বিশেষ করে চুকুর থেকে রোজেলাটি তৈরি করতে আগ্রহী। ডিজিটাল মার্কেটিংয়ের কথা বলছেন যে এখন তো ডিজিটালাইজড সব কিছু হয়ে গেছে, ডিজিটাল মার্কেটিং স্পেশালি করাটা অত্যন্ত জরুরি। এক্ষেত্রে প্রযুক্তি কতটুকু নির্ভরশীল হচ্ছেন বা প্রযুক্তিগতভাবে কতটুকু এগিয়ে আছেন? এটা আসলে তো এখন ডিজিটাল মার্কেটিং বিষয়ে সব চলছে, যেহেতু আমরা এখন ডিজিটালের মধ্যেই যাচ্ছি, যুগটা ডিজিটাল যুগই, সেই হিসেবে আমরা যদি ডাটাবেস তৈরি করতে পারি যে এই পণ্যটা কীভাবে তৈরি করা যায় বা এই পণ্যটা কার কার কাছে এটার রপ্তানিকারক কারা হবেন,
এবং এটার উদ্যোক্তা কারা হবেন, এটা ডাটাবেস তৈরি করতে পারলে আমার মনে হয় যে এই কাজটা খুব দ্রুত অগ্রগামী। এবং এই পাট শিল্পটাকে আরো বেশি সমৃদ্ধ করতে বা আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মিডিয়ার কাছ থেকে আপনাদের কি প্রত্যাশা? আমরা চাচ্ছি আসলে মিডিয়ার এখানে অনেক ভূমিকা আছে, কারণ মিডিয়ার মাধ্যমে এই প্রচারটা কিন্তু সবার কাছে ছড়িয়ে যেতে পারে, কারণ এখন কিন্তু আমরা সবাই ডিজিটাল যুগে মিডিয়ার সাথে কোনো না কোনোভাবেই সম্পৃক্ত। তো এই প্রচারের কাজটা যে মিডিয়া সবসময় করে আসছে এবং আমরা চাই ভবিষ্যতে তারা এই কাজটা করবেন। আচ্ছা, এবার একটু আপনার ব্যাপারে জানতে চাই, আপনার ছোটবেলা কোথায় কেটেছে এবং পড়াশোনা এবং পরে বড় হয় এবং এই সেক্টরে আসার পেছনে কারণটা? আমার ছোটবেলা একেবারেই গ্রামে। আমার বাড়ি হচ্ছে বরগুনা জেলা বামনা থানাতে। আমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আমার এলাকাতেই। এরপরে আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অনার্স করেছি এবং সেখান থেকে কলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিষয়ে মাস্টার্স করেছি। এরপর আমি পিএইচডি করেছি মালয়েশিয়াতে কলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিষয়ে। আচ্ছা, আপনার পিএইচডি করার সময়বর্তী সময় যদি আমরা যাই, যে সেখানেও তো আপনি রিসার্চ করেছেন এবং পড়াশোনার ক্ষেত্রে সেখানকার যে কৃষি গবেষণা বা সেখানকার কৃষির যে ব্যাপকটা বা বিস্তারটা, সেটা বাংলাদেশ থেকে কতটা ডিফারেন্ট এবং কতটা আমরা কি এগিয়ে আছি বা আমাদেরকে কোনোভাবে ডেভেলপ করা যায় কিনা আরও অন্যভাবে? আমি যে মালয়েশিয়াতে আমরা যে গবেষণায় ছিলাম, যে ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়াতে, সেখানে কিন্তু আমি আসলে ক্যানাপ নিয়ে কাজ করেছি এবং ক্যানাপের মিউট্যান্ট লাইন, এটা আমরা এই লাইনগুলো ওখানে আমরা গবেষণা যে কাজটা আমি করেছি সেই লাইনগুলো আমি নিয়ে আসছি। আমি আশাবাদী এখানেও বাংলাদেশেও সেই লাইনগুলো থেকে নতুন জাত উদ্ভাবিত হবে। আর এর পাশাপাশি মালয়েশিয়াতে আমার পিএইচডি যে গবেষণা, এই গবেষণা থেকে আমার 12টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। সেটা আমি একবারে এটা নিয়ে আমি একটু গর্বই করতে চাচ্ছি যে একটা পিএইচডি কাজ থেকে এতগুলো গবেষণা প্রবন্ধ আমি বের করতে পেরেছি। আর সাথে সাথে মালয়েশিয়ার তাপমাত্রা দিক থেকে বাংলাদেশের মতো কাছাকাছি, সেই হিসেবে কিন্তু ওখানেও এই পাট এবং পাট জাতীয় ফসলের চাষাবাদ হচ্ছে। তবে ওদের কৃষিতে ওরা প্রযুক্তিগত দিক থেকে অনেকটা আমাদের চেয়ে এগিয়ে আছে। সেই জায়গাটাতেই আমাদেরকে আসলে কাজ করতে হবে, আমাদের ডিজিটালাইজেশন করতে হবে, আমাদের ডাটা ডিজিটাল মার্কেট সিস্টেম চালু করতে হবে, তাহলে আমরা আসলে এটাতে আরও। আচ্ছা, আরেকটি প্রশ্ন, আমাদের সর্বশেষ প্রশ্ন, যে অন্যান্য সেক্টরে আমরা দেখেছি নারীদের অংশগ্রহণটা বেশ ব্যাপকভাবেই চোখে পড়ার মতো, কৃষি ক্ষেত্রে নারীদের আসলে অংশগ্রহণ কেমন এবং এই সেক্টরে কতটা নারীরা উদ্বুদ্ধ হচ্ছেন কাজ করার জন্য? নারীরা আসলে অন্যান্য সেক্টরের মধ্যে এখন কৃষিক্ষেত্রেও তারা কাজ করতে আগ্রহী, বিশেষ করে আমাদের পাট সেক্টরে যে ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে এই ক্ষেত্রে নারীরাই কিন্তু বেশি। এখানে বলতে গেলে 80%ই নারীরা, তারা বিভিন্ন পাট পণ্য, আমাদের 282 রকমের পাট পণ্য, তারা এগুলো করতে আগ্রহী বেশি হচ্ছে এবং তারা প্রশিক্ষণ নিচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে যে তাদের মেলাতে গেলেই দেখা যায় যে এই স্টলগুলো তারাই দিচ্ছেন। হ্যাঁ, এবং এটা দিয়ে তারা নারীর ক্ষমতায়ন বা নারীর আর্থিক উন্নয়ন কিন্তু ঘটানো সম্ভব। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো লেগেছে কথা বলে, অনেক কিছু জানতে পেরেছি। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুক।